হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো সাথেই আছি। আম আপনারা সবাই জানেন যে আমার অনলাইনে কিছু বিজনেস আছে, যে বিজনেসের কাজে আমাকে ঢাকার বাহিরে যেতে হয়। আর সেই সুবাদেই আগামীকালও আমি ঢাকার বাহিরের জন্য রওনা করেছিলাম। আমি আগামীকাল সিলেটের সুনামগঞ্জে যাওয়ার জন্য সায়দাবাদ বাস টার্মিনাল থেকে টিকিট কেটে বাসে উঠেছি। তবে বাসে ওঠার পরে আমার সাথে গতকাল একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় একটা দুর্ঘটনা ঘটলো। আর দুর্ঘটনা ঘটার ফলে আমি আশা করি নাই যে এরকম একটা মানে নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আমার যেতে হবে। সচরাচর কখনো এরকম নেগেটিভ থিঙ্কিংয়ে সম্মুখীন হইনি। তবে একবার হয়েছিলাম 2018 সালে। তবে সেখান থেকে আহ, আমি খুব সহজেই এলএস পেয়েছিলাম। গতকালকে রাতের বেলায় আমি আমার মোবাইলটা নিয়ে জানালার পাশে টিপছিলাম। আপনারা সচরাচর জানেন যে পুরান ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল হচ্ছে রাতে হচ্ছে চোরের জায়গা, চোর ডাকাত ছিনতাইকারী এসব জায়গা। রাতে সেই জায়গাটা খুবই নিরিবিলি ও ভয়ানক থাকে। সেই অবস্থার মধ্যে বাস চলছিল। জাস্ট বাসটা আমাদের সায়দাবাদটা ক্রস করবে, এর মধ্যে দিয়েই আর কি চোরটা আমার জানালার পাশ থেকে আমার মোবাইলটা হাত থেকে ছিনিয়ে চলে নিয়ে যায়। আমিও কী করেছি সেই সময়, সেই মুহূর্তে আপনার জানালা থেকেই লাফ দিয়েছি। আসলে ব্যাপারটা, জানালা থেকে লাফ দেওয়াটা বুঝতেই পারছেন যে বাসটা চলন্ত অবস্থায় হালকা হালকা চলছিল, এর মধ্যে থেকে আমি জানালা দিয়ে লাফ দিয়েছি। বিশাল বড় একটা রিস্ক, বিশাল বড় একটা ব্যাপার। সাথে ছিল আমার আপন ছোট ভাই। ও আমার থেকে একটু লম্বা, একটু স্বাস্থ্য। এখন মূল কাহিনীটা শুরু হয় এখান থেকে। তো বাসটা আমার ছোট ভাই থামিয়ে দিয়েছে, আর আমি তো নেমেই পড়ছি, বাস থেকে নেমে চোরের পিছনে ছুটছি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গিয়ে আমি চোরদেরকে আর ধরতে পারিনি। তো ছোটো ভাইও আমার সাথে আসছে। তখন আমরা কি করছি, সায়দাবাদের যে মামুন কাউন্টার, এই কাউন্টারের বাম সাইডে যে গলি, এই গলি এখান থেকে শুরু করে একবারে শেষ মাথা পর্যন্ত প্রতিটা এলাকায় সার্চ করলাম, প্রতিটা জায়গায় সার্চ করলাম। এমনকি প্রতিটা মানুষের হ্যান্ডফোন পর্যন্ত চেক করলাম যে আপনি কোনো চোরকে যেতে মানে কাউকে এখানে যেতে দেখছেন কিনা, বা আপনি ফোনটা দেখি বা এরকম করে চেক করলাম। কারো কাছে আমার ফোনটা পেলাম না। আমার ফোনটা হচ্ছে, আপনারা জানেন হয়তো বা যে আমি দুটো ফোন ইউজ করি। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31, আর একটা হচ্ছে আপনার ভিভো। তো এই আমার ফোনটা ছিল গতকালকে। এই ফোনটাই আমার গতকাল রাতে হারানো গিয়েছিল। তো তারপরে ইনশাআল্লাহ এই ফোনটা আমি উদ্ধার করতে পেরেছি। কিন্তু এটার মাঝখানের কাহিনিটা শুনলে আপনারা অবাক হবেন। যাই হোক, কাহিনিটা বলছিলাম। ফোনটাকে চেক করার জন্য আমি এমন কোনো গলির মধ্যে, এমন কোনো জায়গায় আমি বাদ রাখি না। এমনকি রিক্সা গ্যারেজ থেকে শুরু করে ডিমপট্টি থেকে শুরু করে সায়দাবাদের যে আপনার বাম সাইডের রোড, সব জায়গায় তন্ন তন্ন করে সার্চ করেছি আমার ফোনটাকে পাওয়ার জন্য। কিন্তু কারো কাছ থেকে আমার ফোনটা পাইনি। তো কারণ আমার এই ফোনের মধ্যে অনেক ডাটা আছে, অনেক কিছু আছে যেগুলো আর কি আমার খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি নেসেসারি ছিল। কারণ এই ডাটা এন্ট্রি প্লাস এই ফোনের ভিতরে যে আপনার ছবি ফটোগুলো যেগুলো ছিল পার্সোনালি, তো এগুলো আমি আর কখনো ফিরে পেতাম না, বা এগুলো আমার এতটা ইম্পর্টেন্ট ছিল যে এগুলো হারানো গেলে আমি এগুলো হারানো গেলে আমি একটা সম্মুখীন হতাম বিপদে। কারণ এটার মধ্যে এরকম পার্সোনাল কিছু ছিল। তো প্রতিটা মানুষের ফোনে পার্সোনাল কিছু থাকতেই পারে, ইউ নো অ্যাবাউট দ্যাট। তো আমার ফোনেও ছিল। তো এই ফোনটার জন্যই, ফোনটা ব্যাপার ছিল না। ফোনটা এখন দাম 13,000 টাকা হয়তো বা সামথিং। তো 13,000 টাকা ফোনটা সাম ফ্যাক্টর ছিল না। তো যেই কথা সেই কাজ, আমার ফোনটা উদ্ধারের জন্য 3 ঘন্টা পরে, 3 ঘন্টা অভিযানের পরে আমার ফোনটা আমি উদ্ধার করতে পেরেছি। জি, এবার হচ্ছে মূল কাহিনী। চোরদের মধ্যেও কিন্তু আবার ভাগ থাকে। ওদের মধ্যে ভাগ হচ্ছে, ও থাকবে এই সাইডে, ওদের ভাগ হচ্ছে, ও এক গ্রুপ থাকবে, এক পাশে আর গ্রুপ থাকবে, ওই পাশে আর গ্রুপ থাকবে, ওই পাশে, এরকম করে ভাগ করে দেওয়া থাকে। তো আমার ফোনটা যে চোরে নিয়েছিল তাদের মধ্যেও ভাগ ছিল। তো ওই চোরটাকে ধরার জন্য আহ,
তো আমি আর আমার ছোটো ভাই সার্চ করে পাইনি কত পাইনি, তো আমার চিন্তা করলাম, থিঙ্কিং করলাম, যেহেতু যে চোরে আমার ফোনটা নিয়েছে অবশ্যই সেই একই চোর হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে সেম জায়গাটা বা এই জায়গাটায় আসবে। তো আমরা মূলত ওই জায়গাটা টার্গেট করে আমরা ছোটো ভাই অপেক্ষা করছিলাম। এর মধ্যেই দেখি ওই চোরটাকে কয়েকজন লোক মিলে ধরে ফেলছে। তো আমরা মনে করছি হয়তো বা কোনো লোক পাবলিক হয়তো বা চোর ভেবে ধরছে। তো আমরা আবার ধরছি চোরটাকে। তো ওই লোকদের ভিড়ে যে আবার ওদের গ্রুপে চড়িয়ে আবার ছিল সেটা আমি জানতাম না। তোরা বলতেছে ভাই যে পাইছি, ভাই পাইছি, ভাই পাইছি, ধরছে। তো ওই চোরের ফোনে ছিল সুইচ গিয়ার, আপনারা অবশ্যই সুইচ গিয়ার চেনেন, ছুরির মতো যেটা ধারালো সুইচ গিয়ার। তারপর ছিল ওই চোরের মোবাইল, ওই চোরের টাকা, ওদের যে গ্রুপ, ওদের গ্রুপই ওর টাকা আর মোবাইল নিয়ে লাপাত্তা। এর মধ্যে ওকে মেরে তো আমরা ওকে মারতেছি, আমি বলতেছি না থাক, মেরো না ওকে আমার, কারণ আমি চিন্তা করছি ওকে মারলে তো আমার ফোনটা পাবো না, কিংবা ওকে যদি পুলিশের কাছে তুলেও দিই তাও হয়তো বা আমার ফোনটা উদ্ধার করতে নাও সম্মত হতে পারে। তা আমি চিন্তা করছি চোরকে দিয়েই হোক আমি আমার ফোনটা উদ্ধার করবো, আমার ফোনটা আমি উদ্ধার করবো। দেন যে কথা সেই কাজ, চোরকে আমি এবং আমার ছোটো ভাই মিলে পাকড়াও করে বলছি যে ওদের ওকে ধরছি, ধরে রেখেছি। এর মধ্যে 2 মিনিট পরে দেখি ওদের গ্রুপে 2-3 জন আসছে, এসে বলতেছে ভাই ওকে ছেড়ে দেন, ওই তো এরকম কিছু জানি না, তো আপনার মোবাইলটা যেয়ে নিচ্ছে হয়তো বা ওই নিয়ে, ওর যার কাছে দিচ্ছে ওই নিয়ে চলে গেছে ভাই এসে। আমি আমার ছোটো ভাই মিলে বলছি সময় দিলাম মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা সময় দিলাম মাত্র 10 মিনিট, 10 মিনিটের মধ্যেও আমার মোবাইল দিবি। সেই জায়গায় 1 ঘন্টা পার হয়ে গেছে, তাও আমার মোবাইলটা ওরা দেয়নি। তো ওদের গ্রুপে যত সন্ধ্যা ফন্ডা আছে সব একটু পর পর আসে, এসে এসে দেখা যায় ওকে। হ্যাঁ, তারপরে চোরটাকে নিয়ে কী করলাম, গেলাম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম, একটু পানি টানি এটা সেটা করলাম। তো তারপরে আবার ফোন দিতে বললাম, ও চোরটাও বলতেছে ভাই একটা ফোন দিবে। ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যার মোবাইল নিয়েছিস তাড়াতাড়ি দিয়া যা। এই ভাই হইতেছে যেহেতু আমি, আমার বাসা তো অবশ্যই আপনারা জানেন পুরান ঢাকার নারিন্দাতে, আর আমার সাথে এই চুরির ঘটনাটা ঘটেছে হচ্ছে সায়দাবাদে। সো নারিন্দা সায়দাবাদ তো আমার যাতায়াত খুব বেশি একটা, যেহেতু আমার নারিন্দার বাসিন্দা আমি। তো যে কথা সেই কাজ, ওই চোর বলতেছে আমার ভাইয়ের ফোনটা যেভাবে হোক ফেরত দে, যেভাবে হোক ফেরত দে। তো অবশেষে ওরা কেউই আসে নাই। তো চোরটাকে নিয়ে বললাম এবার তোকে আমি তাহলে থানায় দিব, তাড়াতাড়ি তুই দিব। ভাই হাতে পায়ে ধরি, ভাই পায়ে ধরি, ভাই থানায় দেন না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর ফোন দিয়ে তাড়াতাড়ি, ওর ভাই আমি ওই বাসা চিনি, ভাই আমার বাসায় চলেন, আমরা ওদের এলাকা চিনি, যে যে কাছে ফোনটা পাস করছি, ফোনটা তো পাস করে দিছি, ফোনটা তো ওর কাছে নেই। তো ভাই আপনি ওখানে গেলে হয়তো বা পাবেন। তো ঠিক আছে চল, সমস্যা নেই, কোন জায়গায় যেতে হবে চল, ওই কোন গুলিতে যেতে হবে চল। ও আমাকে নিয়ে গেলো শায়দ ধোলপুরে না যেতে হাতের ডান পাশে একটা গলি আছে, ওই গলিতে নিয়ে গেলো। গেলাম দুই ভাই মিলে ওই গলিতে, চোরকে তো আমরা দুই ভাই ধরেই রাখছি, ধরে নিয়ে গেছি গলিতে, গলিতে গেলাম। অবশেষে গলিতে যাওয়ার পরে ওইখানে কয়েকটা দারোগা ছিল, দারোগাকে দারোগা ছিল, দারোগা বলতেছিল ভাই কী সমস্যা, আমি বলছিলাম ভাই সমস্যা তো যেটা, তো চিন্তা আমি দারোগার কাছে ওদেরকে তুলে দিতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছিল কি, কারণ ওনাদের কাছে তুলে দিলে হয়তো বা চোর কোনো একটা কিছু করে বাহানা দিয়ে বা 2 দিন 4 দিন জেল খেটে চলে যাবে না, মোবাইলটা তো আমি ফেরত পাবো না। তো সেই জন্য আমি চোরের সাথে সাথে ওর এলাকা, ওর বাসা পর্যন্ত গেছি। ওর বাসা, ওর মাকে ডাকতেছে, মা মা বেরো, দেখি বের হয় না ওর মা, ওর তালা মারা দেখলাম। তারপরে নিয়ে গেলো, বললো ভাই আরেক বাসায় আছে, আরেক ওই বাসা থাকতে পারে। ওই গলি থেকে আরেক গলি মাথায় গেলাম। পরে যাওয়ার পরে ও বলে কি ভাই এই গলিতেও নেই, ওই গলিটি চিল্লা করে ডাকতেছে কাকে জানি, লিটন মিটন বলে ডাকতেছিল, যাই হোক। তো যে ডাকার সময় ও আবার কি করছে, এই যে আপনার দরজার গেট আছে না, এই গেট ধরে রাখছে। তা বলতেছে ভাই এরপরে গুলি ছিল, আমি না এরপরে গুলি আমি ভুলে যাবো, বলতে এগুলির মধ্যেই আমার মোবাইল দিবি, কারণ এরপরে গুলি করতে করতে হয়তো বা আমার এনার্জি ওয়েস্ট করবে বা আমার সময়গুলো নষ্ট করবে, তো এটা চলবে না, এইবারের মধ্যে দিবি। তো অনেক টানা হেসা, আই রে বাবা কী করবো, ইট নেয়, ইট নিয়া বলে ভাই আমার মাথা আমি মেরে এলাম, মরে যাবো, তুই মর বা চাই কর, তুই আমার মোবাইল যেভাবে হোক জিবি, তুই আমার মোবাইল নিয়ে তুই সবচেয়ে বড় ভুল করছিস, আর কিছু না। আর আমার মোবাইল নিয়ে ভুল করছিস, সেটাও তোরা যে বললাম যে আমি এলাকার বাসিন্দা, পাশের এলাকায়, সো আমার মোবাইলটা যেভাবে দিস, তুই বরিশাল রংপুর দিনাজপুর কাছে যাই আনতে তুই চুরি কর কাজ, সেটা কোনো আপত্তি নেই আমার, কিন্তু আমার মোবাইল আমার কাছে নেই। কারণ ব্যাপারটা হইতেছিল এরকম যে যেভাবে হোক আমার মোবাইলটা যদি ওর কাছ থেকে আমি নিতে পারি, বাস আমার আর কোনো টেনশন ছিল না। তো যেই কথা সেই কাজ, এর মধ্যে দেখি ওদের গ্রুপের 15 থেকে 20 জন পাশে এসে দাঁড়া আছে।
কাহিনী দেখতেছে যে ওর চিল্লা পাল্লা কাহিনী লোটাপোটা। ওর আবার কাকে জানি ডাকতেছিল যে আপনার কী নাম যেন, নামগুলা নিয়ে ডাকতেছিল, ওই চাচা চাচা আসেন। পরে ওই চাচা আসলো, আমি বললাম কোন চাচা এটাকে, আসেন আসেন কোন চাচা, আসেন কোন চাচাকে ডাকতেছে। ওরা আসছে বলে, ভাই আমি আপনার জিনিসটা বুঝছি, আপনার মোবাইলটা হয়তো বা ওর কারো কাছে করছে, আয় না চলো ওর মায়ের কাছে যে নিয়ে গেলো, ওর মায়ের আরেক গুলির পরের গুলিতে নিয়ে গেলো। নেওয়ার আগে বললো ভাই একটু চুপ থাকেন, রাত তো অনেক হয়ে গেছে, রাত তখন বাজে 1টা প্রায়। তো ভাই একটু চুপ থাকেন, ওর প্রায় সাথে প্রায় আবার 15-20 জন ওর সাথেই গেলাম, 2 ভাই মিলে। দেখেন আমি এবং আমার ছোটো ভাই, আর কেউই নেই এখানে, আর সবই হচ্ছে ওদের লোক। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছিল যে ওর মায়ের কাছে গেলে হয়তো বা ও মোবাইলটা দিবে, কিন্তু না, ওর মা বেরিয়ে আসলো। তারপরে ও দেয়নি মোবাইল, ওপর ওর মাকে সাথে নিয়ে বললো যে ভাই বাবা, মা আমি তো ওই লোকের কাছে দিছি, ওই লোকের কাছে তুমি গেলে হয়তো বা দিব, তুমি চলো। ওর মায়ের নিয়ে আবার ওকে নিয়ে, আর ওই সাঙ্গু মাঙ্গু এলাকা যেগুলো যেগুলো ছিল ওর সাথে যে ছিল, ওর সাথে ওর ক্যাডার বাহিনী যেগুলো ছিল ওগুলো নিয়ে আবার গেলাম ওই যার কাছে ফোনটা দিয়েছে আর কি, তার কাছে। তো অবশেষে যাওয়ার পরে চায়ের দোকানের সামনেই ও আবার থেমে গেলো, থেমে গিয়ে বললো কি যে মোবাইলটা, ভাইয়ের মোবাইলটা দিয়া দে, কারণ এই মোবাইল আর রাখা যাবে না, কারণ এখানে বড় মানুষ, বড় মাপের একজন মানুষের মোবাইল নিয়ে ফেলছি ভুলে, তাড়াতাড়ি দিয়ে। পরে ও ছেলের এবার, আর এদিক দিয়ে ও যাকে চাচা বলতেছিল, চাচা চাচা বলতেছিল, সেই চাচা চাচার থেকেই আপনার আপনার চাচা চাচাকে বললো যে চায়ের দোকানে বসি, তারপরে মোবাইলটা ইনশাল্লাহ আপনি দিয়ে দিবি, আপনি কোনো টেনশন নেই। তা আমি বললাম না, আমি ওকে ছাড়তে পারবো না, ওকে ছাড়লে আমি ওকে আমি কোনো মতে ছাড়তে পারবো না। আচ্ছা ভাই ওকে বসে রাখেন, ঠিক আছে, ওকে বসে রাখছি। এর মধ্যে থেকেই দ্বিতীয় ধাপটা শুরু, দেখেন এখান থেকে। এটা হচ্ছে আমার প্রথম কাহিনীটা, তো আপনারা শুনলেনি, এবার দ্বিতীয় কাহিনীটা। চায়ের দোকানে বসে রাখছি। এখন ঘটনাটা ঘটছে কি, ওরা মোবাইলটা নিছে ঠিক আছে, কিন্তু এখন চিন্তা করতেছে যে এই মোবাইলটা নেওয়ার পরে আমার কাছ থেকে কোনো টাকা পয়সা খাইতে পারে কিনা দেখতে চিন্তা করতেছিল এটা। তো মোবাইলটা আনার জন্য আনছে, মোবাইলটা আইন না, ওই যে যার যে চুরকি দিয়ে আরেক চুরকি দিয়ে আনাইছে, তো মোবাইলটা ওর কাছে রাখছে, রেখা বলতেছে ভাই হ্যাঁ, আরেকটা তো আরেকজনের যেটার কাছে মোবাইল দিচ্ছিলাম ওই তো লয়া ভাগছে ভাই। পরে আমার ছোটো ভাই বলছে যে তোর পকেটে মোবাইল, তোর পকেট ঠিক করে দিই, এই যে মোবাইল তোর পকেটে। কয় ভাই আমি তো দেখলাম আপনি কী করেন ভাই, আপনি কোনো খরচাপাতি দেন নাকি, এই যে চিন্তা করে আমি দেখলাম ভাই, ঠিক আছে। বলে তোর খরচাপাতি, তোর খরচাপাতি কোনো কথা আসলো, তোর কথা আসলো, তোর মোবাইলটা যেমনি দে, তারপরে তোর যা লাগবে এটা আমি কী করব। পরে কী করলাম, মোবাইলটা ছোটো ভাই হাতে দিল, তা আমার কাছে আবার নিয়ে আসলো। পরে আমি মোবাইলটা খুললাম, খুলে দেখালাম এই দেখ তুই কার মোবাইল নিছোস, এলা দেখ দেখ তোর ভাইয়ের ছবিটা ভাই ছবিটা দেখছোস, তোর কোন ভাইয়ের মোবাইল তুই নিছোস। তো ভুলক্রমে এরকম দেরি করলি, এই দেখ 3 ঘন্টা দেরি করা এলি তুই, আমার 2 ঘন্টা ওই সময়, 2.5 ঘন্টা 2-2.5 ঘন্টা দেরি করে এলি। তো এই 2-2.5 ঘন্টা দেরি করতে হইতো না, তুই যদি আমার 10 মিনিটের মধ্যে ওই সময় মোবাইলটা দিতি, তাহলে তোর 2-2.5 ঘন্টা দেরি হইতো না। তোর দান্দা তুই যেমন চাই করকে, তুই আমার মোবাইলটা আমি দিয়া তুই বেঁচে দিতে পারতি। দেখ তুই তোর নিজের সমস্যা নষ্ট করলি, কারণ ভাই আমি চিন্তা করলাম চোর তো, ওদের সংসার আছে, ঘর আছে, ওরাও তো ডাল ভাত খেয়ে মানুষ হয়, ঠিক আছে। তো এই চিন্তা করে আমি ওরে পুলিশে দিই না, আবার মোবাইলটাও তো ফেরত পেতাম না পুলিশে দিলে হয়তো বা, কারণ দেখা যাচ্ছে যে পুলিশে দিলে ওই স্বীকারোক্তি করতো না, বা 4-5 দিন জেল খেটে আবার বের হয়ে যেত, আমরা মোবাইলটা আর কি ফেরত পেতাম না। যাই হোক মাশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় আমরা মোবাইলটা আমার হাতে পেয়েছি। তারপরে চোরের যে চাচা, যে চাচা চাচা বলে যে চাচা ডাকছিল, ওই চাচা তো জিম্মাদার ছিল, যে চাচা বারবার বলতেছিল যে এই ভাইদের যাতে কোনো ক্ষতি না হয়, এই বাইরের যাতে কোনো ক্ষতি না হয় সেরকম, কারণ ভাই চোরেদের হাতে ছুরি চাপাটি এটা সেটা অনেক কিছুই থাকে ভাই, ঠিক আছে। কিন্তু তারপরে আমাদের 2 ভাইয়ের প্রবল সাহসের বিনিময়ে যাই হোক আমার মোবাইলটা আমি যেভাবে উদ্ধার করেছি। তো চোদ্দের ওই চাচা আবার বলতেছিল যে দেখেন এতগুলা 15-20 জন ছেলে আপনাদের সাথে খাটছে ভাই, এদের একটু খরচা বানিয়ে জন্য কিছু। পরে আমি চিন্তা করলাম ওই সময় তো আমার ক্যাশ ট্যাশ সবগুলো আমি দিয়ে দিছিলাম, কারণ আমি 2,000 টাকা নিয়ে বেরিয়েছিলাম। তো ওর মধ্যে টিকিট কেটে ফেলছিলাম, সেই টিকিটের টাকাটাও চলে গেল। তারপরে এখানে আবার চায়ের দোকানে এটা সেটা খরচ হচ্ছে, এখানে প্রায় আরও 300-400 টাকা গেছে। তারপরে চোদ্দের ওই চাচা বলতেছে ভাই কিছু খরচা পাতি দেন, পরে ছোটো ভাইয়ের বিকাশ থেকে 500 টাকা দিয়ে দিছি। তা যাই হোক টোটাল আমার 2,000 টাকার মতো যাওয়ার পরেও অবশেষে আমি আমার এই ভিভো ফোনটা উদ্ধার করতে পেরেছি। অ্যান্ড ওখান থেকে আমি আর বেশিক্ষণ দেরি করি না, ওখান থেকে আবার একটা রিক্সা নিয়ে সোজা বাসা চলে আসছি। আমি আর গতকাল রাতে আর সুনামগঞ্জে আমার কাজে আর বের হয়নি। তো যাই হোক এই ঘটে গেল আমার সাথে একটা দুর্ঘটনার। এর মধ্যে চোরকে মারতে গিয়ে
আমার হাতের এই যে এই জায়গায় ব্যথা পেয়েছি টানা হেঁচড়া করতে গিয়ে। হ্যাঁ, এই জায়গায় ব্যথা, এই হাতে ব্যথা, তারপরে এই যে হাতের এই ডানায় ব্যথা, প্রচুর ইনজুরি। কারণ ওরা জানি না যে এত শক্তি কিভাবে আসলো। প্রথম অবস্থায় ওকে যখন ধরছে ওর কোনো শক্তি নাই। যখন ওদের 15-20 জনের টিম আসছে তখন ওর শক্তি যেমন পচবল হালে বেড়ে গেল। আর ওরা তো বুঝেনি ইয়াবা, গাঁজা, হিরোইন এগুলা খেয়ে হয়তো বা সবসময় থাকে, কারণ ওই সময় ওদের হুঁশ থাকে না। আর ওরা ওই মুহূর্তে ওরা চুরি করে। ওরা চুরি করে হচ্ছে ওরা ওইগুলো সেবন করে, ইঞ্জেকশন নিয়ে এটা সেটা নিয়ে সেবন করেই ওরা চুরিটা করার চিন্তা করে। কারণ নর্মাল অবস্থায় সুস্থ মস্তিষ্কে কে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না, ইউ নো অ্যাবাউট দ্যাট। তো ওরা যখন এই চুরি কাজটা যখন করতে বের হয়েছে, বাই দ্য ওয়ে, তখন ওদের মধ্যে হয়তো বা যে হিরোইন, তারপর আপনার গাঁজা, ইয়াবা, বাবা, এগুলার খুব বেশি প্রভাব পড়ছে, যার ফলে ওই যে বললাম না দরজার লোহার গেট ধরে রাখছে, ওইটার থেকে আমার হাত দিয়ে বের করতে, ওর হাত টানা হেঁচড়া করতে আমার এই যে ইনজুরিগুলো হয়েছে বেশি। তারপরে যে বলতেছে ভাই আমার মাইরালাম, আমার মাইরালাম ভাই, ওই সুইচ গিয়া যেটা আর কি ছিল ওইটাতে ওইটাতে আমার ছোটো ভাই হাতে ছিল। ছোটো ভাই আমার মজা করে এখানে বলতেছিল কি, আচ্ছা তাহলে এই গেটটা, এই গেটটা দিয়ে গেটটা দিয়ে কী করবি? কবে গেটটা দেন, আমি এই গেটটা আমি নিজে বেরো ছোটো ভাই এমনি করে আবার অভিনয় করে দিতে গেছে, হ্যাঁ আবার গিয়ারটা নিতে চায়। আর ওই গিয়ারটা দিয়ে ওই চিন্তা করছিল হয়তো বা ওই তো আমাদের হয়তো আমাকে দিত বা আমার ছোটো ভাইকে দিত এরকম। তো গিয়া আমার ছোটো ভাইকে সালা করে ছোটো ভাই আবার দিচ্ছে বাড়ি। তো যাই হোক, আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক হয়ে ওই চোদ্দের সবার কাছ থেকে বিদায় নিয়ে ইনশাল্লাহ আমি আমার ফোন উদ্ধার করতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর গতকালের এই যে এরকম একটা ঘটনা ঘটবে, এত বড় একটা রিস্ক ঘটনা ঘটবে, সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সারা রাত শরীর ব্যথা করছে, যে পায়ের যে আপনার বাম পাশের যে সাইড, এই সাইডেও প্রচুর ইনজুরি হয়েছে। মানে আমার শরীরে প্রচুর ইনজুরি হয়েছে এবং আমার ছোটো ভাইয়ের শরীরে প্রচুর ইনজুরি হয়েছে। কারণ বুঝতেই পারতেছেন যে এটা ধরাছোঁয়ার বাইরে, প্রতিটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। আমাদের জায়গায় অন্য কেউ হইলে এই ফোন উদ্ধার করা কখনোই পসিবল হইতো না। শুধুমাত্র আমরা উদ্ধার করতে পেরেছি একটা কারণে, মনে জোর ছিল, মনে সাহস ছিল, উইথ আমাদের এলাকা মানে নারিন্দা এলাকা আর হচ্ছে সায়দাবাদ এলাকা বেশি একটা দূর না, 20 টাকা রিক্সা ভাড়া আর কি। তো পার্শ্ববর্তী এলাকা ছিল বোধহয় আমি এই জিনিসটা উদ্ধার করতে পেরেছি। সুতরাং আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, বাসে মোবাইল চালানোর সময় সবসময় সাবধানে থাকবেন এবং নিরাপদে বহন করবেন। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, সেম একইভাবে আমার একটা ঘটনা ঘটেছিল আপনার মিড লাইন পরিবহনে, আমি যখন মোহাম্মদপুর যাই তখন। আর আমার এই চুরির ঘটনাটা ঘটেছিল জিপিওর মোড়টায়। তো ওই মোড়টাও সাবধানে থাকবেন। ওই সময় আমি সেম কাজটাই করেছিলাম, জামালা দিয়ে লাভ দিয়েছিলাম। অ্যান্ড ওইখানে আমার কিছু ছবি ছিল, ফটো ছিল কভার ফটোতে, গ্যালারিতে, স্ক্রিনে। সে ফটোগুলা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সাথে ছিল, ওইগুলো দেখে এই ছোট্ট মোবাইল হাতে রেখেই ফের আমার মোবাইলটা রেখে চলে গেছে। তো সেই সময় মোবাইলের ডিসপ্লে, টাচ এই দুইটা নষ্ট হয়ে গিয়েছিলো, পরে ওই মোবাইল আমি রিপেয়ার করেছিলাম। তো ইনশাল্লাহ ওই মোবাইল পেয়েছিলাম ওভাবেই। আর এই দ্বিতীয়বারের মতো আমার সাথে এই ঘটনা ঘটলো। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।